আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমরা অস্টের জন্য মেইনলি প্রিপারেশন নিতে যাচ্ছ, সে কারণে এই ফ্রি সেশনটা করা, যেন তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়া যায়। তোমাদের এই ভর্তি পরীক্ষা নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে, প্রসেসটা কেমন হয়, কি কি টাইপের কোয়েশ্চেন হয়, কি কি চ্যাপ্টার থাকবে, সিলেবাস কেমন হবে, এই সেই অনেক কোয়েশ্চেন থাকে তোমাদের। তো সেগুলো ক্লিয়ার করার জন্যই তোমাদের এই ফ্রি একটা সেশন তোমাদের জন্য অ্যারেঞ্জ করা। তো তোমরা তোমাদের মনে যা যা কোয়েশ্চেন আছে ভাইয়াকে ফ্রি মাইন্ডে করতে পারো। ভাইয়া আছি তোমাদের সাথে, তোমাদের কোয়েশ্চেনের আনসার গুলো ভাইয়া দেওয়ার চেষ্টা করবো। আর কেউ যদি জয়েন করতে চায়, আমি যদি খেয়াল না করি তোমরা খেয়াল করো, দয়া করে আমাকে একটু ইনফর্ম করবা, কেমন? ওকে। কিউ&এ সেশন অন অ্যাডমিশন প্রিপারেশন। তোমরা কোন সেশনে পরীক্ষা দিতে যাচ্ছ জানো? স্প্রিং 2025, রাইট? তোমাদের এই সেমিস্টারটা যেটাতে তোমরা ভর্তি হতে যাবা সেটা হচ্ছে স্প্রিং 2025। তো আজকে আমরা মেইনলি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, হচ্ছে অ্যাডমিশনের তোমাদের যে ডেট, সেটা কখন হতে পারে। আমরা একটা টেন্টেটিভ ডেট তোমাদেরকে বলবো, এই সময়ের মধ্যে হতে পারে। টেন্টেটিভ বলতেছি কেন? কারণ অস্ট অ্যাকচুয়ালি সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত কেউ আসলে সেভাবে নির্দিষ্টভাবে বলতে পারে না যে পরীক্ষাটা এক্স্যাক্টলি কোন তারিখে হবে বা এক্স্যাক্টলি কোন মাসে হবে। কেমন? আমরা প্রিভিয়াস আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটার উপর বেস করেই তোমাদেরকে একটা ডেট তোমাদেরকে আমরা জানাবো। দেন আমরা কথা বলবো হচ্ছে অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো নিয়ে, যে তোমরা কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবা না, অযথা সময় নষ্ট করবা না তাদের কথা বলবো। কারা কারা অ্যাপ্লাই করতে পারবা সেটা বলবো। আচ্ছা, আমাকে একটু পর পর অ্যাডমিট দিতে হচ্ছে, আই এম সরি। ওকে। দেন আমরা কথা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে। তোমরা যে অ্যাপ্লাই করবা পরীক্ষা দিতে বসার জন্য, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবা না করবা সে সম্পর্কিত আলোচনা হবে এই সেগমেন্টে। দেন আসবে হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, কি টাইপের কোয়েশ্চেন হয়, কি ধরনের প্র্যাকটিস তোমাদের করতে হবে, কি ধরনের প্র্যাকটিস না করলেও হবে, এই সংক্রান্ত জিনিসপত্র চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। দেন কথাবার্তা বলবো হচ্ছে এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে কথা বলার চেষ্টা করব। শর্ট সিলেবাস হবে না ফুল সিলেবাসে হবে, কি কি টপিক থাকতে পারে না থাকতে পারে, এই সংক্রান্ত একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেন অনেকের কোয়েশ্চেন থাকে প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু এর টিউশন ফি সম্পর্কে জানতে চায় অনেকেই, কারণ একটা ভার্সিটির জন্য প্রিপারেশন নিলে তো এটার ফি স্ট্রাকচারটাও তোমাকে জানতে হবে, যে তুমি অ্যাভেল করতে পারবা বা এটা তোমার জন্য তুমি কিরকম ভাবতেছো, এটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে নাকি না। টিউশন ফি নিয়ে আলোচনা হবে। দেন আলোচনা করব হচ্ছে স্টেজেস ফর সিলেকশন অ্যান্ড আদার ইনফরমেশনস, মানে তোমাদেরকে কয়েকটা ধাপে যে সিলেক্ট করা হবে সেগুলোর স্টেপগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, প্লাস আদারও যা যা ইনফরমেশন আছে এটসেট্রা এটসেট্রা সেগুলো। দেন লাস্টলি একটা জিনিস নিয়ে আলোচনা করব, কিভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। এই ছিল আমার মোটামুটি কন্টেন্ট গুলোর হেডলাইন তোমাদেরকে বলা। দেন আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। প্রত্যেকটা স্লাইডে ভাইয়া ভাইয়া আলোচনা করার সময় তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভাইয়াকে পোলাইটলি সেই কোয়েশ্চেনটা করবা, ভাইয়া তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো। কেউ হেজিটেট করবা না আশা করি। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের ডেট কবে নাগাদ হতে পারে পরীক্ষাটা? বলো তো, তোমাদের থেকে একটু শুনি যে তোমাদের আইডিয়া কি বলে কবে নাগাদ হতে পারে। নর্মালি তো ভাই ব্রাক এনএসসি এগুলোর পরে পরীক্ষা হয় আমি যতটুকু শুনছি। ব্র্যাক এনএসসির পরে? জি। হ্যাঁ, মোটামুটি এটা একটা বলা যায়। আর কোনো ওপিনিয়ন আছে তোমাদের? আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? যাইতেছে ভাই। আমি যে এতক্ষণ স্লাইড গুলো দেখতে পাইছিল। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে। আর কেউ কিছু বলতে চাও যে ডেটটা কবে হতে পারে, তোমাদের কোনো গেস আছে? সেপ্টেম্বরে, অগস্টের সেপ্টেম্বর? লাস্টে অথবা ভাইয়া সেপ্টেম্বরের ফার্স্টের দিক দিয়ে। হ্যাঁ, এটা এটা একটা মোটামুটি ভালো একটা আইডিয়া বলছো। আগস্টের শেষের দিকে বলতে আগস্টের জেনারেলি মানে মিড এর পরে হয়, ধরো 2 উইকস পরে, থার্ড উইক ফোর্থ উইক এরকম সময় হয়, অথবা
সেপ্টেম্বরে সেপ্টেম্বরে কমই হয়েছে, আগস্টেই বেশি হয়। ঠিক আছে, তো আমরা টেন্টেটিভ মান্থটা তোমাদেরকে বলতে পারি যে আগস্ট 2025-এ পরীক্ষাটা হতে পারে। এটা অবশ্যই একটা টেন্টেটিভ টাইম। ঠিক আছে, আমি কিন্তু শিওর করে তোমাদেরকে বলতেছি না, কারণ আমি তো বললামই প্রথমে যে সার্কুলার হওয়ার আগে অস্ত্রের ভিতরের এসব নিউজ আসলে পাস হয় না। আচ্ছা গেল, দেন আসি অ্যাডমিশন রিকোয়ারমেন্টসে। তোমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কি কি রিকোয়ারমেন্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, কারা অ্যাপ্লাই করতে পারবা না, সেই বিষয়ে কথাবার্তা। আচ্ছা দেখো, আমি প্রথমে আলোচনা করছি রিকোয়ারমেন্ট। যারা আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচারের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ, তাদের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেটা নিয়ে আমি বলছি, দেন আসবো বিবিএ নিয়ে। ঠিক আছে, প্রথমে ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার। আচ্ছা দেখো, তোমাদের যারা তোমরা এসএসসি এইচএসসি এই ডিসিপ্লিনে পড়াশোনা করে আসছো, ঠিক আছে, এসএসসি এইচএসসি এই ডিসিপ্লিনে যারা পড়াশোনা করে আসছো, তাদের এইচএসসি তে সায়েন্স থাকতে হবে, ম্যান্ডেটরি, রাইট? এই সায়েন্স থাকতে হবে, তার সাথে সাথে কি কি থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটা সাবজেক্ট অবশ্যই তোমাদের এইচএসসি তে থাকতে হবে। আর জিপিএ এইচএসসি তে মিনিমাম 3.5 থাকতে হবে, এর নিচে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। বুঝাতে পারলাম? মিনিমাম এইচএসসি তে জিপিএ থাকতে হবে 3.5 উইথ অ্যাডিশনাল সাবজেক্ট। অ্যাডিশনাল সাবজেক্ট তো বুঝি, কারো কারো বায়োলজি অ্যাডিশনাল সাবজেক্ট থাকে, বা কারো কারো কি থাকে, ম্যাথ থাকে, রাইট? তো যার যেটাই থাকুক, সেই অ্যাডিশনাল সাবজেক্টটা সহ এইচএসসি তে মিনিমাম জিপিএফ লাগবে হচ্ছে 3.5। এর উপরে হলে তো মোস্ট ওয়েলকাম, এর নিচে হলে হয়তো তোমরা আবেদন করতে পারবে না। মিনিমাম টোটাল অফ এইচএসসি অ্যান্ড এসএসসি জিপিএস 8। এসএসসি আর এইচএসসির জিপিএটা সামেশন করলে তোমাদের 8 হতে হবে। যদি এসএসসি এইচএসসি মিলে 8 না হয় বা 8-এর নিচে হয়, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 8-এর উপরে হলে বা 8 হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, ইনক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট। এই জিনিসটা কিন্তু মাথায় রেখো, যার যার অ্যাডিশনাল সাবজেক্ট যেটা সেটা মাথায় রেখো, এটা সহ তোমাদের জিপিএটা এটা হতে হবে। ঠিক আছে, দেন যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে আসছো, ও লেভেল এ লেভেল এই ডিসিপ্লিনে যারা পড়াশোনা করে আসছো, তাদের ও লেভেলের জন্য ও লেভেলে 5টা সাবজেক্ট মাস্ট থাকতে হবে। আর এ লেভেলের কি করতে হবে, এ লেভেলে 2টা সাবজেক্ট ম্যান্ডেটরি, এগুলো থাকতে হবে। ও লেভেলের জন্য 5টা, এ লেভেলের জন্য 2টা। অ্যাজ পার দ্য স্কেল, A=5, B=4, C=3, D=2। এগুলো যারা তোমরা ইংলিশ মিডিয়াম বা ডিসিপ্লিনের আসো, তারা আমার থেকে ভালো বলতে পারবা। ভাইয়া যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, আমি এটা নিয়ে বেশি আলোচনা করছি না, তোমরা বুঝতে পারবা আশা করি। দেন ও লেভেল অর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 5 সাবজেক্ট, এগুলো তো বললাম। 5 সাবজেক্টস এর মধ্যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এই চারটা থাকতেই হবে। পিসিএম প্লাস কি, ইংলিশ, এই চারটা থাকতে হবে। আর এসএসসি এইচএসসির জন্য পিসিএম থাকতে হবে মাস্ট। ওকে, এ লেভেল অর ইকুইভ্যালেন্ট ইন ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম ইকুইভ্যালেন্ট অফ জিপিএ 3.5। বুঝতে পারছি? বুঝতে পারছি? এ লেভেলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি জিপিএ মিনিমাম 3.5 থাকতে হবে। মিনিমাম ইকুইভ্যালেন্ট অফ টোটাল ও অ্যান্ড এ লেভেল জিপিএস 8। এসএসসি এইচএসসি মিলে যেমন 8 হওয়া লাগবে, এসএসসি এইচএসসি মিলে যেমন 8 হওয়া লাগবে, ও লেভেল এ লেভেলের জিপিএ কম্বাইন্ড করেও মিনিমাম 8 হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, রিকোয়ারমেন্টস আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এক্সট্রা? তোমাদের কারো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। না থাকলে বিবিএ প্রোগ্রামের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা বলি আমি। বিবিএ এর জন্য এসএসসি এইচএসসি তে ফ্রম এনি ডিসিপ্লিন, এসএসসি এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি ডিসিপ্লিন। কেউ কেউ তোমরা থাকতে পারো মাদ্রাসা ডিসিপ্লিনে পড়াশোনা করে আসছো, তো এটার ইকুইভ্যালেন্ট যে ডিগ্রিগুলো আছে সেগুলো তোমাদের থাকতে হবে। মিনিমাম অফ টোটাল এইচএসসি অ্যান্ড এসএসসি জিপিএস 7। যারা বিবিএ তে অ্যাপ্লাই করবা, তাদের এসএসসি এইচএসসি মিলিয়ে 7 হতে হবে মিনিমাম, ইনক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইনক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 2 পয়েন্ট অ্যাট এনি লেভেল। এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটাতে অ্যাডিশনাল সাবজেক্টে 2 পয়েন্ট থাকতে হবে, আর এসএসসি এইচএসসি মিলে হচ্ছে 7 হতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আর চলে আসি ও লেভেল এ লেভেলের জন্য।
তাদের রিকোয়ারমেন্ট কি? The candidate completed a minimum of 5 subjects in O level and 2 subjects in A level. A level এ 2টা, O level এ 5টা সাবজেক্ট। Minimum equivalent total of O and A level GPS 7 with at least 3 at any level. বুঝতে পারছি? O level অথবা A level এ যে কোনো একটাতে মিনিমাম 3 সহ 2টা মিলে 7 হতে হবে। হ্যাঁ, আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে বেশিক্ষণ আর কথা বলছি না, সামনে কথা বলার আরো অনেক টপিক আছে। এখন চলে আসি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কথাবার্তা। অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের কি মনে হয়, কিভাবে অ্যাপ্লাই করবা বলো তো? কেউ কি ওয়েবসাইটের দিকে গেছিলা, ঘুরে টুরে দেখছিলা কিছু? জি ভাইয়া, ওয়েবসাইটে হচ্ছে একটা অ্যাকাউন্ট করা লাগছিল মেবি। অ্যাকাউন্ট করা লাগছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট করা শেষ, বাট এখনো অ্যাডমিশন, ওখানে অ্যাডমিশনের যে ইটা মানে আমাদের জন্য হ্যাঁ, যে ওইটা এখনো অ্যাক্টিভ অ্যাপ্লাই হয় নাই। এখনো অ্যাক্টিভ হয়নি। রাইট, এটা অ্যাক্টিভ সময় মতো হয়ে যাবে, আর এটা নিয়ে প্যারা নাই। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওয়েবসাইটের মাধ্যমে মেইনলি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অন্যান্য ইউনিভার্সিটিতে এখন যেভাবে করতে হয় সেভাবেই। তো ওয়েবসাইটে আমাদের আসনুল্লাহ কিন্তু একটা ভালো মোটামুটি অর্গানাইজড একটা ওয়েবসাইট আছে, তোমরা জানো কিনা জানি না। তো ওয়েবসাইটে তোমরা সকল ধরনের ইনফরমেশনই পাবা। আজকে তোমাদেরকে যা যা বলছি এর ম্যাক্সিমামই ওয়েবসাইট থেকে নেয়া। আমি তাও সেগুলো ডেসক্রাইব করে আর একটু এক্সপ্লেন করে ক্লিয়ার করে দিব তোমাদের কাছে। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে? স্ক্যান্ড কপি অফ দ্য ক্যান্ডিডেটস ফটো, তোমাদের যে পাসপোর্ট সাইজের ছবি আছে সেটার জেপিজি ফরম্যাটে ছবিটা থাকতে হবে, বুঝতে পারছি? জেপিজি ফরম্যাটে ছবিটা থাকতে হবে। আর সেই ছবির রেজলিউশন কি হবে? 300 into 300 পিক্সেলস অ্যান্ড সাইজ উইদিন 100 কিলোবাইট। বুঝতে পারছি? তো ছবির রেজলিউশনটা হবে 300 ইন্টু 300, আর এটার সাইজ হতে হবে 100 কিলোবাইটের মধ্যে। স্ক্যান কপি অফ দ্য ক্যান্ডিডেট সিগনেচার, তোমাদের যে সিগনেচারটা আছে, তোমরা কোথাও একটা সিগনেচার করে সেটারও একটা স্ক্যান্ড কপি তোমাদেরকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। আর তোমাদের সিগনেচারটার রেজলিউশন থাকবে হচ্ছে 300 ইন্টু 80 পিক্সেলস, আর সাইজ হতে হবে 60 কিলোবাইট। কেমন? বুঝতে পারছি? ভাইয়ের সাথে একটু রেসপন্স করবো, ঠিক আছে? Candidates will find two different options while applying. Candidates who passed HSC or equivalent, candidates who passed from A level. তোমরা দুইটা সেগমেন্ট সেখানে দেখতে পাবা। একটা সেগমেন্ট হচ্ছে যারা তোমরা এইচএসসি ডিসিপ্লিনে পড়াশোনা করে আসছো, আর আরেকটা সেগমেন্ট হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম বা ওই ডিসিপ্লিনে পড়াশোনা করে আসছো। ওদের দুইজনের মানে দুই ধরনের স্টুডেন্টদের জন্য দুই ধরনের সেগমেন্ট থাকবে। এক মিনিট। ওকে, দেন তোমাদের যেটা কাজ, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, পাসিং ইয়ার, বোর্ড নেম, এগুলো কিসের? এইচএসসির নাকি অন্য? তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার কি মনে হয় কিসের রোল নাম্বার, কিসের রেজিস্ট্রেশন নাম্বার এগুলো? এইচএসসি। এইচএসসির আর এসএসসির। ওকে, তারপর এগুলো তোমরা ফিল আপ করা শেষ হয়ে গেলে তোমাদেরকে আরেকটা সেগমেন্টে নিয়ে যাবে। যখন তোমরা সেভ এন্ড কন্টিনিউ দিবা তখন তোমাদেরকে আরেকটা সেগমেন্টে নিয়ে যাবে। সেই সেগমেন্টে তুমি তোমাদের সেই সেগমেন্টে তোমরা তোমাদের এইচএসসি আর এসএসসির ইনফরমেশন গুলো দেখতে পাবে। তোমাদের রোল, রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার, বোর্ড এগুলো দেওয়ার পরে তোমরা কি পাবলিকে পরীক্ষা দিছিলা? তোমরা তো ভাইয়ের সাথে কোনো কমিউনিকেট করতেছো না। তোমরা জি কি ভাইয়া কেউ দিছি। পাবলিকে পরীক্ষা দিছিলা? জি ভাইয়া দিছি। কোথায় কোথায় দিছিলা তোমরা, একটু আমি শুনি তো। তুমি এখন যে কথা বলা মুরাদ, তাই না? মুরাদুর রহমান। জি ভাইয়া, বেশ কয়েক জায়গায় তো দেওয়া হয়েছে ভাইয়া, কোথায়? সব অনেক জায়গায় দেওয়া হয়েছে। মানে বলা যায় মোটামুটি সবগুলোতেই দেওয়া হয়ে গেছে, রাইট? জি ভাইয়া। ওকে, তোমাদের পরীক্ষাগুলো তো কেবলই শেষ হলো। জি ভাইয়া, এই যে হ্যাঁ মে মাসে আর কি। হ্যাঁ, তোমাদের পরীক্ষাগুলো কেবলই শেষ হলো। তোমরা যেহেতু এটা তো তোমাদের কোন সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ? স্প্রিং সেমিস্টারে। তোমরা জানো কিনা স্প্রিং সেমিস্টারে কিন্তু ফল সেমিস্টারের চেয়ে কম্পিটিশনটা বেশি হয়, জানি এটা?
ফলে যে না ভাই এটা যে জানতাম না। ফলে যে পরিমাণ কম্পিটিশন হয় স্প্রিং এ, তার থেকে বেশি কম্পিটিশন হয়। এমনকি স্প্রিং এ কিন্তু সিটও বেশি থাকে, বুঝতে পারছি? স্প্রিং এর সিটও বেশি থাকে, এজন্য কম্পিটিশনটাও বেশি হয়। আরেকটা কারণ হচ্ছে কম্পিটিশন বেশি হওয়ার, ধরো এই যে তোমরা যেই সময়টাতে স্প্রিং স্প্রিং সেশনের পরীক্ষা দাও, এই সময় কি হয়, পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাগুলো কিন্তু অলমোস্ট হয়ে যায় সবগুলো, রাইট? তোমরা এখন যারা আসো 24 ব্যাচে পরীক্ষা দিয়ে আসো, তারা অলমোস্ট যেখানে যেখানে পরীক্ষা দেওয়ার কথা তোমরা সব জায়গায় পরীক্ষা দিয়ে ফেলছো। তো তোমরা যারা সেখানে চান্স পাও নাই, বা তোমাদের মধ্যে আমাদের আরো যে জুনিয়ররা আছে যারা তোমরা চান্স পাও নাই, বা তোমাদের মনের মতো হয়তো সাবজেক্টে আসবে না, তারাই কিন্তু আসে এখানে অ্যাপ্লাই করতে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম থাকে, ম্যাক্সিমাম কেসেই। সো এখানে কিন্তু বলা যায় মোটামুটি ট্যালেন্টেড ছেলেপেলেরাই পরীক্ষা দিয়ে থাকে এই সেশনে। তো সেই কারণে এই সেশনে কম্পিটিশনটা তুলনামূলক বেশি হয় ফলের চেয়ে। ওকে, আচ্ছা, দেন তোমরা হচ্ছে কি করবা, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু আপলোড হিজ অর হার ফটো অ্যান্ড সিগনেচার অ্যান্ড ইনপুট দ্য ফোন নাম্বার। ফোন নাম্বার তোমরা যখন ইনপুট করবে, ফোন নাম্বারটা দেওয়ার সময় খুব সাবধানে ইনপুট করবা ফোন নাম্বারটা, কারণ এই ফোন নাম্বারে তোমার যাবতীয় ইনফরমেশন, তোমাকে যাবতীয় SMS বা মেসেজ যেটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করার কথা, এই সবগুলো আসবে। সো ফোন নাম্বারটা কোনটা দিবা, তোমরা বুঝে শুনে দিবা, যেটাতে তোমরা সহজে অ্যাক্সেস করতে পারো, সবসময় খোঁজ খবর রাখতে পারো। ওকে, অ্যান্ড দেন হ্যাজ টু চুজ কোটা, জেনারেল কোটা, ফ্রিডম ফাইটার কোটা, রিমোট এরিয়া কোটা। এই তিনটা কোটা অ্যাভেলেবল আছে। তোমরা যে কোটার আন্ডারে পড়ো সেই কোটা তোমরা ফিল আপ করো। যাদের ধরো কোনো কোটা নাই, ফ্রিডম ফাইটার কোটা নাই, রিমোট এরিয়া কোটা নাই, তারা কোন কোটা সিলেক্ট করবা? কোনো কোটা সিলেক্ট তো করতে হবে। তোমরা হচ্ছে জেনারেল কোটার আন্ডারে পড়বা। আর যাদের ফ্রিডম ফাইটার কোটা আছে তারা তো সেটা সিলেক্ট করবেই, রিমোট এরিয়া কোটা যাদের আছে তারা সেটা সিলেক্ট করবা। ওকে, তোমাদের এই সবগুলো ইনফরমেশন দেওয়ার পরে, এই যে ছবি বললাম, সিগনেচার বললাম, রোল বললাম, রেজিস্ট্রেশন নাম্বার বললাম, এভরিথিং এগুলো মানে ইনপুট দেওয়ার পরে তোমরা ডিক্লারেশন ক্লিক করবা, অ্যান্ড দেন কি করবা, সেভ অ্যান্ড কন্টিনিউ। এই দুটো অপশন ওয়েবসাইটে থাকবে, ঠিক আছে? ডিক্লারেশনে দিবা, সেভ অ্যান্ড কন্টিনিউ দিবা, এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবা। আই থিঙ্ক ইউ গাইস আর ইনাফ স্মার্ট। তোমরা অ্যাপ্লাই নিজে নিজেই করতে পারবা, এগুলো আমার ডিসক্রাইব করাও লাগে না, বা তোমাদের কোনো দোকানেও যাইতে হবে না আশা করি। এগুলো সব তোমরা নিজেরাই পারবা। অ্যাপ্লিকেশন প্রসেসটা আহামরি কিছু না, ইজি। ওকে, এখন আসি যেটা নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে তোমাদের, কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন। কোয়েশ্চেন প্যাটার্ন আর মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা দেখো, কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন এগুলোর ক্ষেত্রে আমরা এটাকে তিনটা সেগমেন্টে ভাগ করে নিস। প্রথম সেগমেন্টে কি আছে, যারা শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোতে অ্যাপ্লাই করতে চাও বা ভর্তি হতে চাও। সেকেন্ড সেগমেন্টটাতে কি রাখছি, যারা আর্কিটেকচারে ভর্তি হতে চাও। আর থার্ড সেগমেন্টে আছে যারা বিপিএ ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে ভর্তি হতে চাও। তোমাদের তিনটা সেগমেন্টের মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে ভ্যারিয়েশন আছে। তো যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্য অ্যাডমিশন টেস্টে টোটাল 4টা সাবজেক্টে অ্যাডমিশন টেস্ট হবে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। টোটাল 4টা সাবজেক্টে অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে। কি কি সাবজেক্ট সেগুলো, ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি। এটার সাথে কি থাকবে, ইংলিশ। বুঝতে পারছি? ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি প্লাস ইংলিশ, এই 4টা সাবজেক্টে তোমাদের অ্যাডমিশন টেস্ট হয়ে থাকবে। তো ম্যাথের মধ্যে কি থাকে, ম্যাথের থেকে থাকবে তোমাদের 20টা এমসিকিউ, প্রত্যেকটাতে মার্কস থাকবে 1 মার্ক করে। বুঝতে পারছি? প্রত্যেকটাতে 1 মার্ক করে, সরি একটু ভুল হয়েছে, 1 মার্ক করে না, অ্যাকচুয়ালি প্রত্যেকটাতে 5 মার্কস করে থাকবে। প্রত্যেকটাতে 5 মার্কস করে থাকবে, টোটাল থাকবে কত, 100 মার্কস। এটা গেল ম্যাথ। ফিজিক্সে একই রকম, 20টা এমসিকিউ থাকবে, 5 মার্ক করে থাকবে, টোটাল কত, 100। ম্যাথেও একই রকম, 20টা এমসিকিউ থাকবে, 5 মার্ক করে থাকবে, টোটাল মার্ক থাকবে 100। আর ইংলিশে একটু ডিফারেন্ট। ইংলিশে কি হবে, ইংলিশে কোয়েশ্চেন থাকবে হচ্ছে 10টা, মার্কস থাকবে 2 করে, টোটাল মার্কস থাকবে 20। তাহলে কত বললাম, 100, 100, 100, 300,
আর এখানে আছে 20। টোটাল 320 মার্কসের পরীক্ষা হবে তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও। সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। কি কম হয়ে গেছে? সময়টা কি কম হয়ে গেছে? না ভাইয়া। একদমই কম হয় নাই আসলে। সিকের রুয়েটে পরীক্ষা বা হস্টে পরীক্ষা বা এমআইএসটি তে পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে কি হয়, তোমরা অ্যাকচুয়ালি সময়ের জন্য যে দিতে পারো না এইরকম ঘটনা আসলে খুব একটা যে বেশি হয় সেরকম না। তোমরা অ্যাকচুয়ালি কোশ্চেন পাবা, টাইমও তোমাদের হাতে এনাফ দেয়া থাকবে। তোমরা যদি পারো আনসার করতে পারবে, না পারলে বসে থাকতে হবে, কিছু করার নাই। বুঝতে পারছি? এখানে টাইম নিয়ে আসলে আমার মনে হয় না খুব একটা টেনসড হওয়ার মতো কিছু আছে। কোশ্চেন গুলো এমনই থাকে যেটা এই টাইমের মধ্যে মানে মোর দেন এনাফ শেষ করা যাবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে যারা যাবা তাদের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন। দেন আসি আর্কিটেকচার। যারা আর্কিটেকচারের জন্য পরীক্ষা দিতে চাও তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা তো থাকবেই। তার সাথে অ্যাডিশনাল আরেকটা থাকবে কি, তোমাদের ড্রয়িং পরীক্ষা দিতে হবে। সেই ড্রয়িং এর জন্য থাকবে 320 মার্কস। ড্রয়িং এর জন্য আলাদা থাকবে 1 ঘন্টা 30 মিনিট। বুঝতে পারছি? আর এই যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বললাম, ইংলিশ বললাম, এগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন আর ইঞ্জিনিয়ারিং এর জন্য কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো একদম সেম হবে। ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন প্যাটার্ন আর আর্কিটেকচারের কোয়েশ্চেন প্যাটার্ন অলমোস্ট সেম থাকবে। আর্কিটেকচারের মধ্যে অ্যাডিশনালি থাকবে শুধু কি, ড্রয়িং পার্টটা, শুধু ড্রয়িং পার্টটা থাকবে, আর কিছু না। ড্রয়িং পার্টের মধ্যে থাকবে 320 মার্কস। ড্রয়িং এর জন্য আলাদা তোমাদেরকে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। আর আর্কিটেকচারের জন্য টোটাল মার্কসটা হচ্ছে 640। ঠিক আছে। তারপরে আসি, চলো বিবিএ ডিপার্টমেন্ট নিয়ে কথাবার্তা। বিবিএ ডিপার্টমেন্টে যারা ভর্তি হতে চাও তাদের সাবজেক্ট হচ্ছে 3টা: ইংলিশ, জেনারেল ম্যাথ আর আইসিটি। ইংলিশে থাকবে 50 মার্কের কোয়েশ্চেন, জেনারেল ম্যাথে থাকবে 40 মার্কের কোয়েশ্চেন, আর আইসিটি থাকবে 10 মার্কের কোয়েশ্চেন। বিবিএ তেও সময় 1 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে। টোটাল মার্কস হচ্ছে 100। মানে এমসিকিউ পরীক্ষা যে ডিপার্টমেন্টের জন্যই দাও না কেন, যে ফ্যাকাল্টির জন্যই দাও না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 45 মিনিট করে। ইঞ্জিনিয়ারিং এর জন্য পরীক্ষা হবে 320 মার্কসের, আর্কিটেকচারের জন্য পরীক্ষা হবে 320 প্লাস 320 মানে 640-এর, আর বিবিএ এর জন্য পরীক্ষা হবে 100 মার্কসের। এখন তোমরা অ্যাডমিশন টেস্টটা দিলা, অ্যাডমিশন টেস্টের মার্কসটা নিয়ে সেটা সেটার সাথে তোমাদের এসএসসি আর এইচএসসি এর আমল নামাটা মার্জ করা হবে। এই দুইটা মিলে হবে তোমাদের মেরিট পজিশন। বুঝতে পারছি? আমি একটু মুছে দিই, আমার মনে হয় বেশি হ্যাকটিক হয়ে গেছে এদিকে। ঠিক আছে। মেরিট পজিশনটা হবে তোমাদের এসএসসি এইচএসসি এর মার্কস আর অ্যাডমিশন টেস্টের মার্কস দুইটা কম্বাইন্ড করে। ফর সিলেকশন লেভেল ইঞ্জিনিয়ারিং এর প্লাস আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচারের জন্য এসএসসির মার্কসকে 20 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, এইচএসসির মার্কসকেও 20 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। এখান থেকে পাবো হচ্ছে আমরা 200 মার্কস, আর অ্যাডমিশন টেস্ট থেকে পাবো 320 মার্কস ইঞ্জিনিয়ারিং এর জন্য। বুঝতে পারছি? তাহলে টোটাল কত মার্কসের উপর তোমাদেরকে মেরিট পজিশন দেয়া হবে বলো তো? 520 মার্কস। ঠিক আছে। আর যারা আর্কিটেকচারে আসো তাদের সাথে আরো 320 মার্কস যোগ হবে। ওকে, টোটাল হবে কত? 840। যারা বিবিএ স্টুডেন্ট আছো, যারা বিবিএ তে পরীক্ষা দিবা, তাদের এসএসসির মার্কসকে 8 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, এইচএসসির মার্কসকে 12 দিয়ে মাল্টিপ্লাই করা হবে। এখান থেকে পাবো হচ্ছে 100, আর অ্যাডমিশন টেস্ট থেকে পাবো 100। এই 200 এর মধ্যে তোমরা যত পাও সেটার উপর বেস করে তোমাদেরকে মেরিট পজিশন দেওয়া হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে। কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে আরো ভাইয়া? তোমাদের কারো কোয়েশ্চেন আছে? ভাইয়া পরীক্ষাটা কখন হতে পারে, কোন মাসে, যদি বলতে পারতেন। আচ্ছা, আমি এটা বলেছি অলরেডি, আবার বলছি। পরীক্ষাটা টেন্টেটিভলি আগস্ট মাসে হতে পারে, আগস্টের 3rd উইক অথবা 4th উইক, এরকম সময়। বুঝতে পারছি? আচ্ছা, এই স্লাইডে তোমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকলে পরবর্তীতে চলে যাচ্ছি।
এখন আসা যাক এক্সামের সিলেবাস নিয়ে কথাবার্তা। এক্সামের সিলেবাস, প্রথমে ইংলিশ নিয়ে বলি। ইংলিশ সিলেবাসে কি কি থাকতে পারে, কি কি আসবে পরীক্ষায়। ইংলিশে ইংলিশের জন্য বেসিক সেন্টেন্স স্ট্রাকচার তোমরা পড়তে পারো। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে কোয়েশ্চেন আসে, বুঝতে পারছি। পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসে, টেন্স থেকে ভালো রকম কোয়েশ্চেন আসে, আর্টিকেল থেকে ভালো রকম কোয়েশ্চেন আসে, অ্যাডজেক্টিভ থেকে কোয়েশ্চেন আসে, টাইপস অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এই ক্যাটাগরি, এগুলো থেকে কোয়েশ্চেন আসে। মোডাল অক্সিলারি তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলে। কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে সেগুলো থেকে কোয়েশ্চেন আসে। ধরো জিরো কন্ডিশনাল আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড, থার্ড, এই চারটাই তো নাকি আরো আছে? আর নাই, এই চারটাই, এগুলো পড়বে ভালোভাবে। দেন কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমার মনে হয় শুধু অস্টের জন্য না, সবগুলো অ্যাডমিশন টেস্টের জন্যই ট্যাগ কোয়েশ্চেন একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক। অ্যাডভার্ব থেকে কম আসে, তবে মাঝে মাঝে আসে। ভয়েস চেঞ্জ থেকে আসে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা থেকে তুলনামূলক কম আসে, বাট পড়তে হবে, কোয়েশ্চেন আসতে পারে। দেন কি সিলেক্ট দ্য অড ওয়ান, এই ধরনের কোয়েশ্চেন গুলো করে অ্যাকচুয়ালি তোমাদের মানে সিম্পল একটা আইকিউ যাচাই করার জন্য। সিলেক্ট দ্য অড ওয়ান আউট, এরকম কোয়েশ্চেন থাকে না, যেমন তিনটা গরুর ছবি দিল, ছবি না আই থিঙ্ক নাম দিয়ে দিবে বা এরকম কিছু, তিনটা গরু দিল একটা পাখি দিল, অড ওয়ান তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এই টাইপের আর কি, সিম্পল। সিনোনিম অ্যান্টোনিম, এটা যারা স্কিপ করে যাবা তারা ইংলিশে ধরা খাবা। সিনোনিম অ্যান্টোনিম খুব ভালোভাবে পড়তে হবে, বুঝতে পারছি। সিনোনিম অ্যান্টোনিম ভেরি ইম্পর্টেন্ট। গেল ইংলিশের টপিক নিয়ে, গেল কথাবার্তা। এখন আসি হায়ার ম্যাথ। ভাইয়া হায়ার ম্যাথে এই কি যে কি থাকতে পারে? প্রিপোজিশন কি হ্যাঁ আসবে? ভাইয়া, প্রিপোজিশন থেকে প্রিপোজিশন প্রিপোজিশন থেকে, হ্যাঁ প্রিপোজিশন থেকেও আসতে পারে, বাট প্রিপোজিশন থেকে একটু কম আসে আর কি, বুঝতে পারছি। প্রিপোজিশনটাও ইম্পর্টেন্ট ছিল, এখানে এটা ইনক্লুড করে নাই কেন আমি জানি না, বাট ইনক্লুড করাটা প্রয়োজন ছিল। প্রিপোজিশন থেকেও কোয়েশ্চেন আসে, আমি লিখে দিচ্ছি। প্রিপোজিশন থেকেও কোয়েশ্চেন আসে ভাই, একটা ভালো কথা মনে করছো তুমি, হয়তো ভুলে এখানে ইনক্লুড করা হয় নাই, যাই হোক। হায়ার ম্যাথের নিয়ে কথাবার্তা চলে আসি। আচ্ছা তোমরা এইচএসসি 24 যারা আছো, তোমরা কি শর্ট সিলেবাস পরীক্ষা দিচ্ছ না ফুল? শর্টে ভাইয়া। শর্টে, এখানে আর কোনো ব্যাচ আছো এইচএসসি 24 ছাড়া? সবাই এইচএসসি 24? এইচএসসি 23 আছে? এইচএসসি 23 আসি কেউ ভাইয়া? মনে হয় নাই। সবাই এইচএসসি 24 যেহেতু, আমরা মোস্টলি ধারণা করছি শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে, তবে ফুল সিলেবাস থেকে দুই একটা কোয়েশ্চেন আসলেও আসতে পারে, যে জন্য এখানে একটু এক্সটেন্ডেড রাখা হয়েছে সিলেবাসটা তোমাদের জন্য, যারা তোমরা সেফ জোনে থাকো। শর্ট সিলেবাসের বাইরেও কিছু টপিক এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আসলে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো চ্যাপ্টার, সেগুলো এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তোমরা কোর্স গো থ্রু করলে তখন তোমরা আশা করি কি কি ইম্পর্টেন্ট, কি কি পড়তে হবে না পড়তে হবে সবগুলো ক্লাসে ক্লাসে বলে দিবে ভাইয়ারা, ঠিক আছে। তো হায়ার ম্যাথের মধ্যে আছে হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি প্রথমে শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো মেনশন করছি, দেন আমি এক্সটেন্ডেড সিলেবাসটা বলছি। তারপর আছে ধরো স্ট্রেট লাইন, এটা থেকে তো কোয়েশ্চেন আসবেই। সার্কেল থেকে কোয়েশ্চেন একটা আসবেই, স্ট্রেট লাইন থেকে না আসলেও স্ট্রেট লাইনটাই কভার করার জন্য সার্কেল থেকে একটা কম্বাইন্ড কোয়েশ্চেন আসতে পারে। তারপরে আছে ট্রিগোনোমেট্রিক রেশিওস, সরি এটা তো ফুল সিলেবাসের চ্যাপ্টার, আচ্ছা এটা পরে বলছি। ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েটেড অ্যান্ড কম্পাউন্ড অ্যাঙ্গেলস, চ্যাপ্টার 7 যেটা আছে ত্রিকোণমিতিক অনুপাতের, সেই চ্যাপ্টারটা, এটা আছে সিলেবাসে। দেন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কি তোমাদের কি অবস্থা, গ্যাপ আছে নাকি মোটামুটি ভালো পারি? ভাইয়ের সাথে রেসপন্স করতে হবে, মোটামুটি পারি নাকি গ্যাপ আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে? পারি ভাইয়া, মোটামুটি আর কি। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কিন্তু ধরো তোমাদের ওই যে পুরো বই করতে হবে এই টাইপের কোনো হ্যাসেল নেওয়ার দরকার নাই। দেখবা যে
কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো রিপিটেডলি অ্যাডমিশন টেস্ট গুলোতে আসতেছে, সেই কোয়েশ্চেন গুলো তোমাদেরকে আইডেন্টিফাই করে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা সিকিউরিটি যে ধরনের সিকিউরিটির কোয়েশ্চেন ব্যাংক ঘাটলে যে ধরনের কোয়েশ্চেন পাও, বা ডিইউ এই ইউনিটের জন্য যে ধরনের কোয়েশ্চেন পাও, ওই টাইপের কোয়েশ্চেনই তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আসলে ওগুলো থেকেই চলে আসবে। বুঝতে পারছি? আমারই ট্রিকি কোনো এরকম আসবে না যেটা তোমার একদম চিন্তা করতে করতে মাথার ঘাম বের হয়ে যাচ্ছে। তোমার যদি প্র্যাকটিস করা থাকে তুমি আনসার করে ফেলতে পারবা ইজিলি। অথবা তোমাদের কাছে তো ক্যালকুলেটর দিয়েও দিবে, এটা আরেকটা খুব ভালো একটা প্লাস পয়েন্ট। ক্যালকুলেটর দিয়ে দিবে তোমাদের পরীক্ষায়। ক্যালকুলেটর দিয়ে কিন্তু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অনেক ম্যাথ ইজিলি করে ফেলা যায়, জানো কিনা জানি না। ঠিক আছে, দেন আমরা যদি সেকেন্ড পেপারে আসি, সেকেন্ড পেপারে আছে রিয়েল নাম্বার অ্যান্ড ইনইকুয়ালিটিস, দেন আছে কমপ্লেক্স নাম্বারস, পলিনোমিয়ালস, পলিনোমিয়াল ইকুয়েশনস, কনিক্স, inverse trigonometric function and trigonometric equations, chapter 7. Then আছে হচ্ছে statics, motion of particles. এগুলো গুলো শর্ট সিলেবাসের কথাবার্তা, মানে আমি যেগুলো মেনশন করিনি এগুলো তোমাদেরকে এক্সটেন্ডেড হিসেবে পড়িয়ে দেয়া হবে আই থিঙ্ক, যাতে তোমরা সেফ জোনে থাকো, পরীক্ষায় কোশ্চেন আসলে ঘাবড়ায় না যাও। বুঝতে পারছি? অ্যাডমিশন টেস্টে বা এরকম কম্পিটিটিভ পরীক্ষায় অ্যাকচুয়ালি সেফ প্রিপারেশন নিয়ে যাওয়াটাই বেটার। আর আমার মনে হয় যা পরীক্ষায় আমি লাস্ট সেশন গুলোতে যা দেখে আসতেছি, পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো আসবে মোস্টলি শর্ট সিলেবাস থেকেই আসবে। বুঝতে পারছি? মোস্টলি আসবে শর্ট সিলেবাস থেকেই। ফুল সিলেবাস থেকে যেগুলো আসবে সেগুলো যারা পারবে, তাদের হয়তো পজিশনটা একটু আগানো থাকবে। কিন্তু তুমি যে শর্ট সিলেবাসটা পড়ে যাও, সেখান থেকে কোয়েশ্চেন গুলো সবগুলো দিয়ে আসতে পারো, চান্স হবে না এরকম কোনো ঘটনাই ঘটবে না। বুঝতে পারছি? চান্স হবে, শর্ট সিলেবাস থেকে যা আসছে সেগুলো আনসার করতে পারলে তোমার চান্স হয়ে যাবে, তোমার পজিশনটা আগানো থাকবে। যদি বাই চান্স ফুল সিলেবাস থেকে চলে আসে, সেই ঠিকই কোয়েশ্চেন গুলো তুমি আনসার করতে পারো সেক্ষেত্রে। দেন আসি ফিজিক্স সিলেবাস নিয়ে কথাবার্তা। ফিজিক্সে কি কি চ্যাপ্টার আছে বলো তো? ফার্স্ট পেপারে কি কি চ্যাপ্টার আছে? ভাইয়ের সাথে সাথে বলো, তোমরা তো একদমই এক্সপোজ করো না ভাই, আল্লাহ কেমনে হবে এই বলো যে তো? ভেক্টর, তোমরা কি নিউটনিয়ান। ঘুমাচ্ছ? 4টা বাজে, গরমের দিনে তো ঘুমের সময়। তোমরা ঘুমাচ্ছ ভাইয়া? দেখে আমি একজন একজন করে ডাক দিই। অভিক হাসান কে আছো? জি ভাইয়া অভিক আছি। হাসান আছো? ভেরি গুড। আছি। ওই যে লিবনিসা একজন, মাশাআল্লাহ। আল কি আলসামি না এআই সামি, কোনটা? তুমি কি এআই সামি? আমাদের সাথে এআই আছে একজন, দেখছো? কোনো রেসপন্স নেই। আচ্ছা ঠিক আছে, ক্লাসগুলোতে রেসপন্স করিও, তাহলেই হবে। আচ্ছা দেখো, ফিজিক্সে আছে আমাদের ভেক্টর, নিউটনিয়ান মেকানিক্স, ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার। ভেরি ইম্পর্টেন্ট 3 চ্যাপ্টার্স হিয়ার। ওকে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে। গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি, পিরিয়ডিক মোশন আরেকটা কঠিন চ্যাপ্টার, সেই পিরিয়ডিক মোশন, আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, এটা তো শর্ট সিলেবাসে পুরোটা চ্যাপ্টার নাই, আংশিক আছে, তাও যতটুকু আছে উঠটুক। ইয়াংস মডুলাসের ম্যাথ গুলো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট। কেমন? এগুলো ক্লাসে আরো ডিটেলস তোমাদেরকে বলা হবে চ্যাপ্টার ওয়াইজ যখন পড়ানো হবে। আমি এখন অত ডিটেলস বলছি না, শুধু সিলেবাসটা তোমাদেরকে ন্যারেট করে যাচ্ছি। ঠিক আছে, দেন সেকেন্ড পেপারে সিলেবাস বলতে গেলে বলতে হয় থার্মোডাইনামিক্স, স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, ইলেকট্রিক কারেন্ট চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7 ফিজিক্যাল অপটিক্স, চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স, চ্যাপ্টার 9 অ্যাটম মডেল এন্ড নিউক্লিয়ার ফিজিক্স, আর চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স। এই হচ্ছে তোমাদের মোটামুটি ফিজিক্স সিলেবাস। কারো কিছু বলতে চাও? এখানে কোনো কোয়েশ্চেন আছে, জানার আছে কিছু সিলেবাস নিয়ে? ভাই আপনি কোনগুলো ভালো মতো পড়বো ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যালো ভাইয়া। এগুলো, হ্যাঁ ভাই বলো, বলো বলো ভাই, হ্যালো। শুনছি। জি ভাইয়া, ওই যে আপনি যেটা বললেন যে সিকিউরিটির হ্যাঁ যে হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংকটা পড়তে, এখন ওই কোয়েশ্চেনের মানে ওই কোয়েশ্চেন ব্যাংকে অনেক ব্রড কোয়েশ্চেন্স গুলো আছে। ব্রড কোয়েশ্চেন আছে, মানে রাইট। এখন তো ব্রড কোয়েশ্চেন্স গুলো সহ করবো নাকি হচ্ছিল যেটা একটু থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল ওইগুলা করবো? এগুলো আছে, অনেক ডিপ কনসেপ্টের ম্যাথসও আছে। বুঝতে পারছি। আচ্ছা শোনো, এখন তোমাদের হচ্ছে কোয়েশ্চেন যে প্যাটার্নটা আছে, সেই কোয়েশ্চেন তোমাদের হয় মেইনলি কিসের প্যাটার্নে কোয়েশ্চেন হয়? মেইনলি কোয়েশ্চেন হয় হচ্ছে
ডিইউ এ ইউনিটের যে প্যাটার্নটা আছে বা ভার্সিটি এ ইউনিটের যে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো আছে, জি কোয়েশ্চেন হবে ওই প্যাটার্নে। তোমাদেরকে যে নর্মাল সূত্রের ম্যাথ গুলো আছে না, ধরো আচ্ছা সূত্রের মধ্যে তোমাদের কোন একটা ভ্যালু দিয়ে দিল, কোন একটা ভ্যালু তোমাদেরকে হাইড করে দিল, বা এটা আচ্ছা তোমাদেরকে একটু ক্রিটিক্যালি চিন্তা করে তারপর বসায় করতে হবে, এই টাইপের ম্যাথ আসবে। রকেট আচ্ছা সায়েন্স কিছু আসবে না ভাইয়া, চিন্তার ঠিক কোনো আছে। কারণ নাই, বুঝতে পারছি? না এমনি আর কি জিজ্ঞেস করলাম। না, হ্যাঁ বুঝতে পারছি। তুমি মেইনলি প্র্যাকটিস করবা হচ্ছে ডিও এ ইউনিটের কোয়েশ্চেন গুলো আচ্ছা আর সিকের ওয়েটের কোয়েশ্চেন গুলো, আচ্ছা ভাই। মোস্ট ইম্পর্টেন্টলি কুয়েটের কোয়েশ্চেন গুলো, কুয়েট, বুঝতে আচ্ছা পারছি? জি আর কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমরা কোয়েশ্চেন ব্যাংকে তোমরা দেখবে যে কিছু কোয়েশ্চেন আছে একদম হার্ড লেভেলের কোয়েশ্চেন, ওগুলো স্কিপ আচ্ছা করে যাবা। ওইগুলা থেকে কোয়েশ্চেন আসে না খুব একটা ফার্স্টে, বুঝতে পারছি? একদম হার্ড কনসেপ্টের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো খুব একটা আসবে না। তোমাদের আসবে হচ্ছে ইজি থেকে মিডিয়াম গুলো আসবে, বুঝতে পারছি? যেগুলো একদম ইজি কোয়েশ্চেন আছে ওগুলো হয়তো একটা দুটা থাকতে পারে, কিছু আচ্ছা কঠিন কোয়েশ্চেন থাকবে, কিছু মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন থাকবে, একদম হার্ড লেভেলের কোয়েশ্চেন খুব একটা দেখা যায় না। আর ঠিক আছে ডিইউ ভাই। এ ইউনিটের কোয়েশ্চেনই থাকবে ধরো 60-70% মতো ওই টাইপের কোয়েশ্চেনই থাকবে, আর কিছু কোয়েশ্চেন থাকবে সিকের ওয়েট টাইপ, বুঝতে পারছি? প্রিপারেশনটা হবে এরকম, ঠিক আছে? ঠিক আছে ভাই। দেন আসি কেমিস্ট্রি। কেমিস্ট্রি সিলেবাস বলতে গেলে বলতে হয় চ্যাপ্টার 1 থেকে তো আর কি কোয়েশ্চেন আসবে, খুব একটা কোয়েশ্চেন মনে হয় না আসবে, তাও রিডিং দিয়ে যাবা। কেমিস্ট্রি যেহেতু থিওরিটিক্যাল কোয়েশ্চেন তো আসতেই পারে। চ্যাপ্টার 2 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝতে পারছি, কেমিস্ট্রির জন্য। চ্যাপ্টার 3 পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস, এটাও ইম্পর্টেন্ট। আসি 4টা চ্যাপ্টার, এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভাই সবগুলোই। কেমিক্যাল চেঞ্জ, অ্যাপ্লিকেশন অফ ওরিয়েন্টেড কেমিস্ট্রি, ফার্স্ট পেপারের এই 4টা চ্যাপ্টারই বেস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড পেপারের জন্য আছে হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি যেহেতু বিশাল একটা চ্যাপ্টার, এটা নিয়ে এটা থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমি সেই সেম পলিসি তোমাদেরকে মেনটেন করতে বলবো। কি পলিসি? কোয়েশ্চেন ব্যাংক ঘাটবা, এটা যেই টাইপের কোয়েশ্চেন গুলো বেশি বেশি আসতেছে বা যেই টাইপের কোয়েশ্চেন গুলো বারবার আসতেছে ওগুলো একটা খাতায় লিখবা, যে এই টাইপের কোয়েশ্চেন গুলো আসতেছে, এই কোয়েশ্চেন গুলো আসতেছে, সাপোজ সমানুকরণ আসতেছে বা নামকরণ আসতেছে, এগুলো লিখে ফেলবা খাতায় যে এই টাইপটা, এটা এই টাইপের কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন। দেন এই টাইপের প্র্যাকটিস গুলো বারবার করবা, বুঝতে পারছি? এগুলো থেকে আসবে ভাই। আহামরি কিছু কোনো অ্যাডমিশন টেস্টে একদম আনকমন কিছু চলে আসে যে এরকম কোয়েশ্চেন খুব একটা বেশি পাওয়া যায় না। কমন কোয়েশ্চেন গুলো ভালোভাবে আনসার করে আসতে পারলেই চান্স হয়ে যায়, এটা যে কোনো জায়গার ক্ষেত্রেই সত্যি, ঠিক আছে? কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি, ইকোনমিক কেমিস্ট্রি, এগুলো তোমাদের কেমিস্ট্রি সিলেবাস গেল। এখন আচ্ছা, সিলেবাস নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইকে বলতে পারো, সিলেবাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে ভাই কারো? না ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। দেন চলে আসি টিউশন ফি যে স্ট্রাকচারটা আছে আমাদের ইউনিভার্সিটির, ফি স্ট্রাকচারে চলে আসি। ফি স্ট্রাকচারটার ক্ষেত্রেও আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করব। একটা ক্যাটাগরিতে থাকবে হচ্ছে আর্কিটেকচার, একটা ক্যাটাগরিতে সবগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। কয়টার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে? টোটাল 6টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর একটা ক্যাটাগরিতে থাকবে বিবিএ, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো কি কি আছে ফার্স্টে? ফার্স্টে সাবজেক্ট আছে হচ্ছে টোটাল বিবিএ সহ 8টা। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হচ্ছে সিভিল, সিএসসি, ট্রিপলি, টেক্সটাইল, আইপি, মেকানিক্যাল, এর বাইরে নাই, এগুলোই। একটা আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, আর একটা বিবিএ। আর্কিটেকচারটা হচ্ছে 5 বছরের একটা কোর্স। এই কোর্সে তোমাদের টোটাল খরচ হবে হচ্ছে 10,35,500 টাকা, এর বাইরে কোনো খরচ হবে না, মানে ইনস্টিটিউশনাল যে ফি আছে এর বাইরে খরচ হবে না, তোমাদের ফি দিতে হবে এইটুকুই। দেন হাবিজাবি যা খরচ আছে এটা আমি পরে বলতেছি। আর্কিটেকচার 5 বছরের কোর্সে তোমাদের টোটাল খরচ হবে 10,35,500 টাকা। অ্যাডমিশনের টাইমে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে 1,31,000 টাকা, এটা এই 10 লক্ষের ভিতরে ইনক্লুডেড। দেন সাবসিকুয়েন্ট ইচ সেমিস্টার, প্রত্যেক সেমিস্টারে তোমাদেরকে দিতে হবে 1,05,000 টাকা করে। অ্যাডমিশন যে সেশনে হবে সেই সেশনটাই শুধু 1,31,000 দিবা, আর পরবর্তী প্রত্যেক সেমিস্টারে 1,05,000 টাকা করে দিবা, বুঝতে পারছি?
আর ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্ট গুলোতে যারা থাকবা তাদের ফি স্ট্রাকচারটাও মোটামুটি এরকমই। তাদের প্রত্যেকের 4 বছরের কোর্স, 4 ইয়ার্স। 4 ইয়ার্সে যখন অ্যাডমিশন নিবা তোমরা, তখন তোমাদেরকে পে করতে হবে 1,31,000 করে, সবার সেম 1,31,000 করে অ্যাডমিশন টাইমে দিতে হবে। তারপরে প্রত্যেক সেমিস্টারে 1,05,000 টাকা করে দিতে হবে। বুঝতে পারছি? টোটাল 4 বছরে যাবে হচ্ছে 8,34,500 টাকা। এখন এখানে অনেকে বলতে পারো যে ভাই অস্টে কি কোনো হিডেন চার্জ নাই? না ভাই, অস্টে কোনো হিডেন চার্জ নাই। তাদের ওয়েবসাইটে যেটা দেয়া আছে, তাদের ফি স্ট্রাকচারে যেটা দেয়া আছে, তাদের ফি শুধু সেটুকুই। অ্যাডিশনাল যেটা থাকে সেটা কি থাকে? ট্রান্সপোর্টেশন ফি থাকে 1,800 টাকা প্রত্যেক সেমিস্টারে। প্রত্যেক সেমিস্টারের জন্য 1,800 টাকা ট্রান্সপোর্টেশন ফি। বুঝতে পারছি? এছাড়াও হাবিজাবি যেসব খরচ থাকে, ধরো তোমাদের ডিপার্টমেন্টাল কিছু মানে কিছু নর্মস থাকে, কিছু টার্মস থাকে। ধরো কোনো কোনো ডিপার্টমেন্ট খেলা নামায় প্রত্যেক সেমিস্টারে, সেই খেলার জন্য হয়তো তোমরা যখন খেলায় পার্টিসিপেট করবা তখন 50-100 টাকা করে দেওয়া লাগতে পারে প্রত্যেকের। আর যখন তোমরা খেলাটা অর্গানাইজ করবা তখন তোমাদের হয়তো 1,000+ এরকম একটা টাকা দেওয়া লাগতে পারে। এটা তোমরা একটা সেমিস্টারে তোমাদের এই টাকাটা দেওয়া লাগবে যখন তোমরা অর্গানাইজার হবা, মানে ধরো তোমরা 2-2-তে উঠে যাবা তখন। দেন আর কি কি থাকে, সেমিস্টারে একটা করে ফেস্ট থাকে, সেই ফেস্টের জন্য দেয়া দেয়া লাগে 1,000-1,200 এরকম টাকা। এগুলো কিন্তু তোমাদের ভার্সিটির অফিসিয়াল কোনো চার্জ না, এগুলো তোমাদের ব্যাচ অ্যারেঞ্জ করে। প্রত্যেকটা ব্যাচেই তো কিছু ধরো কালচার থাকে, রাইট? প্রত্যেকটা ব্যাচের প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু কালচার থাকে, তো সেগুলো মেনটেন করতে হয় অ্যাকচুয়ালি। এগুলো তোমাদের দায়িত্ববোধ থেকে এগুলো তোমাদের দিতে হয়। তোমরা এগুলোতে পার্টিসিপেট করবা, এগুলো এনজয় করবা তোমাদের জন্যই। এছাড়া আমি সেরকম কোনো হিডেন চার্জ আর বলতে, মানে হিডেন চার্জ বলতে আর তেমন কিছু নেই। তোমরা যা দেখতে পাচ্ছ সামনে এইটুকুই। আর বিবিএ এর ফি স্ট্রাকচার নিয়ে কথা বলতে গেলে, বিবিএটা হচ্ছে 4 বছর 3 মাসের একটা কোর্স। 4 বছর 3 মাসের একটা কোর্স। এই কোর্সের টিউশন, এই কোর্সের ফি, সরি, বিবিএ প্রোগ্রামের যে ফি স্ট্রাকচারটা আছে সেটা একটু ডিফারেন্ট। এখানে পুরো ডিটেলসে দিতে দেওয়া হয় না এই স্লাইডের মধ্যে, যেহেতু জায়গা স্বল্পতা আছে। আমি ওয়েবসাইটে নিয়ে এসে তোমাদের সেটা দেখাতে চাচ্ছি, যদি দেখাতে চাই। ওয়েবসাইট থেকে বিবিএ, আচ্ছা এখানে বিবিএ অ্যাসপিরেন্ট কেউ আসো? আমাকে বলো আগে, তোমরা বিবিএ তে পরীক্ষা দিবা এরকম কেউ আসো এখানে? না ভাইয়া, নাই, সায়েন্সের গুলোতেই দিব। সায়েন্সের গুলোতে সবাই। তাও আমি জাস্ট একবার একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু সেশনটা রেকর্ডেড থাকবে, পরে যে যদি কেউ দেখে সে যেন জানতে পারে। ঠিক আছে, দেখো বিবিএ এর ফি স্ট্রাকচারটা হচ্ছে মোটামুটি এইরকম। এখানে জিপিএ এর, তোমাদের এসএসসি এইচএসসি তে জিপিএ কিরকম আছে, রেজাল্ট কিরকম আছে, সেটার বেসিসে তোমাদেরকে বিবিএ তে কিছু ওয়েভার দেওয়া হয়। ঠিক আছে, তোমাদের অ্যাডমিশন টাইমে বিবিএ তে তোমাদের ফিটা হচ্ছে কত? 1,02,250 টাকা। এখন যাদের জিপিএ 8, মানে এসএসসি এইচএসসি মিলিয়ে জিপিএ 8-এর চেয়ে বেশি অথবা 8-এর সমান আছে, তারা 40% ওয়েভার পাবা। 40% ওয়েভার হয়ে কত আসতেছে? 85,090 টাকা। অন্যরা দিবে 1,22,50 টাকা। আর যার এইচএসসি, যার জিপিএ হবে 8 অথবা অ্যাবভ, তাদের থাকবে হচ্ছে 85,090 টাকা বা এরকম। এরকম ভাবে জিপিএ এর ভিত্তিতে তোমাদের 50%, 60%, 70%, 80%, 90%, 100% পর্যন্ত টিউশন ওয়েভার দেওয়া হয়। টিউশন ফি ওয়েভার দেওয়া হয়। এই ওয়েভারটা শুধু টিউশন ফি এর উপরে, এই যে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, টিউশন ফি এর উপরে দেওয়া হয়, টোটাল অ্যামাউন্টের উপর না। কিন্তু টিউশন ফি যেটা, সেটার উপর এই পার্সেন্টেজ গুলো ওয়েভার দেওয়া হয়। এইভাবে বিবিএ এর ফি স্ট্রাকচারটা করা হয়েছে। তোমরা কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারো, অথবা ওয়েবসাইটে তোমরা যে কোনো সময় গিয়ে এটা দেখতে পারো। স্ক্রিনশট নিয়ে আর কিছু নাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আবার স্লাইডে। দেন আসি স্টেজেস ফর সিলেকশন অ্যান্ড আদার ইনফরমেশন। ফার্স্ট স্টেজে কি হবে, তোমরা অ্যাপ্লাই করবা, যেভাবে দেখালাম ভাইয়া এইভাবে তোমরা অ্যাপ্লাই করবা। তোমরা যদি অ্যাপ্লাই করতে কেউ কোনো প্রবলেমে পড়ো বা প্রবলেম ফেস করো, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যে এখানে কিরকম ভাবে দিতে হবে, বা আমি কি ভুল দিচ্ছি, বা আমি কি ভুলভাবে সিলেক্ট করতেছি। এরকম কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো।
দয়া করে কেউ ভুলভাবে অ্যাপ্লাই করবে না, অথবা কোনো ভুল করবে না অ্যাপ্লাই করার সময়। প্রয়োজন বোধে কোনো সিনিয়র পরিচিত থাকলে অথবা কোচিং এর তোমরা হেল্প নিয়ে দেন তোমরা অ্যাপ্লাইটা করবা। সেকেন্ড স্টেজে কি হবে, তোমরা যে অ্যাপ্লাই করবা এখান থেকে শর্ট লিস্ট করা হবে। যারা অ্যাপ্লাই করবো সবাইকে পরীক্ষা বসতে দেওয়া হবে, ব্যাপারটা এমন না। তোমরা যারা অ্যাপ্লাই করবা তাদের থেকে ফিল্টার আউট করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সামিনি তোমরা পরীক্ষার হলে বসতে পারবা, পরীক্ষা দিতে পারবা, বাকিরা বাদ পড়ে যাবে। এই বাদ দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে? জিপিএ এর উপর ভিত্তি করে। ফল সেশনে দেখা যায় জিপিএ যাদের দুইটা মিলে 9 থাকে তারা পরীক্ষা মোটামুটি দিতে পারে, যাদের 9-এর নিচে থাকে তারা হয়তো দিতে পারে না সেরকম। আর স্প্রিং সেশনে জিপিএটা লাগে আরেকটু বেশি, 9-এর থেকে আরেকটু বেশি লাগে জিপিএটা। দেখা যায় যে 9.5 এরকম যায়, বুঝতে পারছো? শর্ট লিস্ট গুলো দেখলে এরকম বোঝা যাচ্ছে যে 9.5 লাগে স্প্রিং সেশনে। রিকোয়ারমেন্টে দেয়া আছে 8, বাট 8 হইলে তো তুমি আর বরাবর 8 হইলে তো তুমি আর পরীক্ষায় বসতে পারতেছো না, শর্ট লিস্টে বাদ পড়ে যাচ্ছ। তোমার যদি 9 বা এরকম এরকম একটা এস্টিমেট যেটা আমি বললাম এরকম যদি থাকে, আশা করা যায় তুমি শর্ট লিস্টেড হবা। বুঝতে পারছো? আশা করা যায় তুমি শর্ট লিস্টেড হবা। শর্ট লিস্টেড হয়েছি দেখার পরে কিন্তু পরীক্ষা দেওয়ার কনফিডেন্স বেড়ে যায়, জানো নাকি? দেন যারা শর্ট লিস্টেড হবা তারা থার্ড স্টেজে কি হবে, তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। তোমরা অ্যাডমিশন টেস্টে দিবা, পরীক্ষা দিবা। যদি যত মার্ক পাবা, যত জিপিএ তোমরা আনতে পারবা, সেটার উপর বেস করে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হবে। বুঝতে পারছি? মেরিট লিস্ট পাবলিশ করা হবে, তোমাদের ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হবে। তোমরা যে যে পজিশন অনুযায়ী যে ডিপার্টমেন্ট তোমরা পেতে পারো সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। শর্ট লিস্ট করার সময় দেখা যায় কি, অ্যাপ্লাই করে 10,000 15,000, পরীক্ষা দিতে পারতেছে তাদের থেকে 3,000 4,000 এরকম। বুঝতে পারছি? রেশিওটা এরকম যায়। আমি এটা স্প্রিং সেশনের বেসিসে বললাম। ওকে, তো এখানে একটা নোট বলছে। নোট কি? অ্যাজ পার দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2010, 3% অফ টোটাল সিটস আর রিজার্ভড। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী 3% সিট কি রিজার্ভ থাকে ফর সন্স অর ডটার্স অফ ফ্রিডম ফাইটার্স। ফ্রিডম ফাইটার কোটার জন্য 3% থাকে পুয়ার অ্যান্ড মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস ফ্রম রিমোট অ্যান্ড আনডেভেলপড এরিয়াস, মানে রিমোট এরিয়া কোটা থেকে। রিমোট এরিয়া কোটা থেকে থাকে এই পার্সেন্টেজটা, ফ্রিডম ফাইটার কোটা থেকেও এই পার্সেন্টেজটা থাকে। 3%, 3%, 6%। ঠিক আছে? আর বাকিরা যারা আছো সবাই জেনারেল কোটার আন্ডারে পড়বা। এই 3টা কোটা ছাড়া আর কোনো কোটা মেনশন করে দেয়া হয় নাই হস্টের ওয়েবসাইটে। ঠিক আছে? দেন আসা যাক আরেকটা টপিক, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হিসেবে ভার্সিটি থেকে কি কি তোমাদেরকে অফার করা হচ্ছে? তোমরা যে টপ 5% আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছো না, যারা অ্যাডমিশন টেস্টে টপ 5% হবা, in order of GPA in each semester, in each department will be eligible for 50% tuition fee waiver for that semester. ওকে, তোমরা প্রত্যেকটা সেমিস্টারে যে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট হবে। সেই রেজাল্টের বেসিসে তোমরা যারা টপ 5% হবা, ধরো তোমাদের জিপিএ 3.75, 3.8, 3.9 এরকম করে যে টপ 5 জন থাকবা, সেই 5 জন কি পাবা? 50% টিউশন ওয়েভার পাবা। বুঝতে পারছি? এটা গেল একটা। দেন আরেকটা হচ্ছে financial help is also available from the distressed students welfare fund. Distressed students welfare fund নামে একটা ফান্ড আছে হোস্টে, সেটা থেকে তোমাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প দেওয়া হবে। যাদের ফাইন্যান্সিয়ালি একটু চ্যালেঞ্জড আছো তোমরা, তোমাদের যাদের প্রয়োজন তারা সেটা অ্যাভেল করতে পারবা নির্দ্বিধায়। ঠিক আছে? if 2 or more students of the same parents study concurrently as regular student as host, তোমরা যদি তোমাদের সিবলিংস থাকে, ধরো তোমরা 2 ভাই বোন বা 2 ভাই 2 বোন হস্টে পড়তেছো, তাহলে তোমাদের মধ্যে থেকে একজন টিউশন ফিতে 50% ওয়েভার পাবা। বুঝতে পারছি? আমি পড়তেছি, আমার ছোট বোনও পড়তেছে, তাহলে আমাদের 2 জনের মধ্যে থেকে যে কোনো একজন অর্ধেক টিউশন ফি দিয়ে পড়তে পারবে। এটা আরেকটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ইন অ্যাডিশন, 1% of the promoted students are awarded full fee tuition award on the recommendation of the sponsor. ঠিক আছে?
বুঝতে পারছো আশা করি। কোয়েশ্চেন আছে, বুঝো নাই এরকম কিছু? ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি ভাই বলো। আহ, আচ্ছা ভাইয়া, পজিশন ওয়াইজ আমাদের ধরুন যেই সাবজেক্ট আসবে ওই সাবজেক্টে কি ভর্তি হতে হবে, নাকি চাইলে আমি আমার চয়েস মতো অন্য সাবজেক্টে ভর্তি হতে পারবো? মানে এরকম কোনো সুযোগ আছে? তুমি কি মাইগ্রেশনের কথা বলতে চাচ্ছো? আম, হ্যাঁ, মাইগ্রেশনই বলা যায়। সাপোজ মনে করেন ভাইয়া আমার ট্রিপলি আচ্ছা আসলো, আমি আচ্ছা সিএসসি তে পড়তে পারবো এরকম? আচ্ছা আচ্ছা, আমি এখানে মনে হয় একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা কি জানো? সাবজেক্ট চয়েসের একটা বিষয় এখানে থাকে, বুঝতে পারছো? সাবজেক্ট চয়েস তোমরা দিতে পারবা। ধরো তোমরা অ্যাপ্লাই করার প্রসেসে অ্যাপ্লাই যখন করবা তখনই তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার অপশন থাকবে, বুঝতে পারছো? তুমি তো এটাই বলতে চাচ্ছিলা মনে হয়, তাই না ভাইয়া? হ্যাঁ ভাই, এটাই বলতে সাবজেক্ট চাচ্ছিলাম, চয়েস, আচ্ছা। সাবজেক্ট চয়েসের তুমি ব্যাপারটা। ধরো সাবজেক্ট চয়েস দিলা, প্রথমে দিলা হচ্ছে ট্রিপলি, পরে দিলা হচ্ছে সিএসসি, সিভিল, মেকানিক্যাল, আইপি, আর কি আছে, আরো আছে। আচ্ছা সাপোজ এভাবে তুমি সাবজেক্ট চয়েস দিলা, এখন তোমার মেরিট পজিশন অনুযায়ী তুমি সাপোজ মেকানিক্যাল পাও, বুঝছো? তোমাকে মেকানিক্যাল দেয়া হয়েছে, তোমার মেরিট পজিশন অনুযায়ী, তোমার মার্কস অনুযায়ী তোমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে। এখন তুমি ভাবতেছো আমি তো এই ডিপার্টমেন্ট আসলে আমি চাই নাই, আমি হয়তো সিভিল চাইছিলাম বা সিএসসি চাইছিলাম অথবা ট্রিপলি চাইছিলাম। এখন তোমার কি করার? এখন তোমাকে মাইগ্রেশন করতে হবে। মাইগ্রেশনের অপশন তোমার প্রোফাইলে অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে তোমার সাবজেক্ট গুলো দেওয়ার পরে। তুমি কি মাইগ্রেশন করতে চাও নাকি এই ডিপার্টমেন্টে থাকতে চাও? এই ডিসিশনটা তোমাকে এখানে মেক করতে হবে। তুমি ধরো মেকানিক্যালে থাকতে চাও না, তুমি সাপোজ সিএসসি তে যাইতে চাও, তখন তুমি মাইগ্রেশনটা অন করে দিবা। তখন কি হবে? সিএসসি তে যখন একটা সিট খালি হবে বা কেউ এখান থেকে অন্য ডিপার্টমেন্টে চুজ করে নেবে, তখন সেখানে একটা সিট খালি হয়ে গেল না, তোমাকে সেই সিটটা দিয়ে দেবে তোমার পজিশন অনুযায়ী, বুঝতে পারছো? যদি এরকম তোমার সামনে আরো মানুষ থাকে তখন তাদেরকে আগে দিবে, দেন তোমার পজিশন অনুযায়ী তোমাকে দেওয়া হবে। মাইগ্রেশন প্রসেস তো বুঝো আশা করি, তোমরা যেহেতু অ্যাটলিস্ট পাবলিকে পরীক্ষাগুলো দিয়ে আসছো। মাইগ্রেশন প্রসেস নিয়ে কি কোনো মানে কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারো ভাইয়া। তুমি কি তোমার আনসার পাইছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আর কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, আচ্ছা। ফ্রিডম ফাইটার কোটায় যারা আসো অথবা রিমোট এরিয়া কোটাতে যারা আসো, তাদেরকে 80%-এর বেশি অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে ইন বোথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল কোর্সেস। নর্মালি কিন্তু আমাদের যারা জেনারেল স্টুডেন্ট আছি তারা আমাদের কিন্তু 70% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হয়, না হলে পরীক্ষা বসতে দেয় না। কিন্তু তোমরা যদি তোমাদের এই ফাইন্যান্সিয়াল বেনিফিট গুলো পেতে চাও, এই স্কলারশিপ গুলো বা এই টিউশন ওয়েভার গুলো যদি তোমরা অ্যাভেলেবল করতে চাও, তাহলে তোমাদেরকে 80% অথবা তার বেশি অ্যাটেন্ডেন্স রাখতে হবে, না হলে তোমরা এই বেনিফিট গুলো অ্যাভেলেবল করতে পারবে না, বেনিফিট গুলো তোমরা অ্যাভেল করতে পারবে না। বুঝতে পারছি? এটা একটা কন্ডিশন। ইফ সাচ স্টুডেন্টস fails to get to fails to get a promotion to the next semester or attend less than 80% classes, he or she will not get benefit in that semester. তোমরা যদি কেউ কোনো একটা সেমিস্টারে ধরো প্রমোশন পাও নাই, রিএডমিশন খেয়ে গেছো, এই সেমিস্টারে রয়ে গেছো, তখন কিন্তু ওই সেমিস্টারের জন্য তোমরা আর এই ওয়েভারটা পাবা না। বুঝতে পারছি? এই অ্যাড বেনিফিটটা তোমরা সেই সেমিস্টারে আর পাবা না। ওয়েবসাইটে সবকিছুই ক্লিয়ারলি দেয়া আছে। তাই আমার মোটামুটি রিটেন আলোচনা বা প্ল্যান্ড আলোচনা এটুকু পর্যন্তই ছিল। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ভাইয়াকে করতে পারো, ডিপার্টমেন্ট নিয়ে কোয়েশ্চেন অথবা আদার যে কোনো কোয়েশ্চেন, ভার্সিটি রিলেটেড জানার কিছু থাকলে, কিছু যদি তোমাদের কোয়েশ্চেন থাকে ভাইয়াকে করতে পারো। ভাইয়া আসি, বলো। হ্যাঁ, কোন কোন ব্যাচ পরীক্ষা দিতে পারবে? কোন কোন ব্যাচ পরীক্ষা দিতে পারবে এটা সার্কুলারে উল্লেখ করে দেওয়া থাকবে ভাইয়া, বুঝতে পারছি। তবে ফার্স্ট টাইম দেওয়া যায়, সেকেন্ড টাইম দেওয়া যায়, থার্ড টাইমটাও মোস্ট প্রবাবলি দেওয়া যায়। বুঝতে পারছি? বুঝতে পারছি। ধরো এবার 2025-এ পরীক্ষা হচ্ছে না, 2025-এর এইচএসসি ক্যান্ডিডেটরা তো এখনো পরীক্ষা দেয় না, ওদের পরীক্ষা তো কেবল হবে। ওরা দিতে পারবে, এইচএসসি 24 দিতে পারবে, এইচএসসি 23 দিতে পারবে।
এইচএসসি 22 কি দিতে পারবে কিনা সেটা সার্কুলার হলে বোঝা যাবে, মনে হয় না দিতে পারবে। এইচএসসি 22 অলরেডি বেনিফিটেড হয়েছে অনেকবার, ঠিক আছে। সার্কুলারে তোমাদের ইচ এন্ড এভরি কনফিউশন ক্লিয়ার করে দেওয়া থাকবে। সার্কুলার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কেউ অস্ট্রের ভিতর থেকে এসেও আসলে বলতে পারবে যে তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছি। ভার্সিটির ওয়েবসাইটটা খুব মেনটেন করে, এখানে সবগুলো জিনিসেরই ডিক্লারেশন নোটিশ দিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে আমরা সবাই টিচার যারা আছি, টিচার থেকে প্রফেসর থেকে যারা আছে স্টুডেন্ট পর্যন্ত, একদম মানে কি বলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত যারা আছে সবাই নোটিশ দেখেই তাদের নিজের নিজের ইনফরমেশন জানতে পারে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? ভার্সিটির র্যাগ, ভার্সিটির ডিপার্টমেন্ট কোনটা কেমন, তোমাদের কি কোনো কোয়েশ্চেন নাই? তোমরা আজকে আমি বুঝলাম না, আগে একটা ফ্রি সেশনে তো অনেক কোয়েশ্চেন আসছিল, আমি তো কোয়েশ্চেনের আনসার দিতে পাই গেছিলাম, তোমরা কোনো কোয়েশ্চেন করতেছো না। কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? আচ্ছা দেখো, তো লাস্ট অফ অল ভাইয়া তোমাদের, হ্যাঁ বলো। ভার্সিটির সাবজেক্ট গুলো একটু ওভারঅল রিভিউ দিতে পারবেন? মানে কোন সাবজেক্টটা রিভিউ কেমন অস্টের? না, দেখো অস্টে 7টা, তো বললামই, আর্কিটেকচার সহ 7টা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, মোটামুটি সবগুলোই ভালো। জব সেক্টরে বলো বা তুমি প্র্যাকটিক্যাল মানে জব লাইফে বলো, ইন্ডাস্ট্রিতে বলো, তারা মোটামুটি ভালো করতেছে, বুঝতে পারছি। এখন ভালো করাটা তোমার উপর ডিপেন্ড করে, সবচেয়ে বেশি ডিপেন্ড করে তোমার উপর। ভার্সিটি তোমাকে একটা সাপোর্ট দিবে অবশ্যই, সেটা আছে, বাট তুমি কতটুকু হার্ড ওয়ার্কিং বা তুমি কতটুকু সোশ্যাল নেটওয়ার্কটা মেনটেন করতে পারতেছো, তুমি কতটুকু নিজেকে স্কিলড করতেছো। একজন ইঞ্জিনিয়ারের কিন্তু স্কিলটাই মেইন, তার সার্টিফিকেটের চেয়ে তার স্কিলের কিন্তু ভ্যালু বেশি, বুঝতে পারছি। তো হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি, তোমরা আসলে ইনশাল্লাহ ইউ জুনিয়র্স আরো ভালো করতে পারবা, তোমাদের উপর আমরা এই আশাই রাখি সবসময়। এই হচ্ছে কথা। দেখো তোমাদের অ্যাডমিশন এই প্রিপারেশনটাকে সহজ করার জন্য কিউডি অ্যাডমিশন থেকে থাকতেছে একটা কোর্স, ফার্স্ট অ্যাডমিশনের কোর্স। তোমরা এই কোর্সে এনরোল করে তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা। তোমাদের এই প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের থেকে আমরা প্রোভাইড করব হচ্ছে অনলাইন আর অফলাইন কোর্স, ফ্রি অনলাইন কোর্স উইথ অফলাইন কোর্স। অফলাইন কোর্স থাকবে, সাথে অনলাইন ফ্রি কোর্সও থাকবে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে 2 ঘন্টা করে। তোমাদেরকে বুক সেট দেওয়া হবে ফ্রি, সেখানে মডেল এক্সাম বুক মানে মডেল এক্সাম দেওয়ার সুযোগ পাবা, সেখানে কোয়েশ্চেন গুলো পাবা প্রিভিয়াস ইয়ার্স এর মোস্ট প্রবাবলি। তোমাদেরকে লেকচার শিট প্রোভাইড করা হবে, ডেইলি কুইজ নেওয়া হবে, মডেল টেস্ট নেওয়া হবে, এন্ড যা যা লাগে তোমাদের এক্সট্রা, তোমরা যা যা চাও তোমাদেরকে সেভাবে অ্যাসিস্ট করা হবে। তোমরা কোর্সে এনরোল করতে পারো। আর যদি তোমাদের আরো বেশি কিছু জানার থাকে, তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, তোমাদের যা যা কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করতে পারো, জানতে পারো।